নমস্কার। আরও অজস্র বঙ্গ সন্তানের সঙ্গে আমারও মনটা আজ কিছুটা খারাপ হয়ে গেল মণিশঙ্কর মুখোপাধ্যায়ের প্রয়াণের কারণে। দেখুন, 92 পার করা একজন মানুষ যদি চলে যান, সেটা কতটা শোকে ব্যাকুল হওয়ার মতো ঘটনা আমি তা বলতে পারবো না। কিন্তু আসলে আমরা জাতি হিসেবে খুব আবেগপ্রবণ এবং যে কোনো মৃত্যুর ঘটনা সেটা যদি কোনো তারকার হয় আমাদের বেশ উদ্বেল করে তোলে। এটা আমাদের একটা জাতি চরিত্রের অন্যতম দিক। এখন শঙ্করের সাহিত্যিক মূল্যায়ন আমি হয়তো অক্ষমভাবে পরে যদি একটা ভিডিও করব, কিন্তু এখন আমি বসেছি একেবারে ব্যক্তিগত স্মৃতিচারণ করতে। শঙ্কর মানুষ হিসেবে খুবই অন্তর্মুখী ছিলেন এবং চাকরির বাইরে তার জগৎ ছিল প্রধানত তার বাড়িতে। কিন্তু তিনি এত অজস্র লেখা লিখেছেন, লাখ লাখ শব্দ কি কোটি কোটি শব্দ আমি বলতে পারবো না, কিন্তু লক্ষ্য করে দেখবেন কখনো তার পরিবারকে, তার স্ত্রী, পুত্র, কন্যা ইত্যাদিদের কখনো সেইভাবে পাদপ্রদীপের আলোয় নিয়ে আসতে চাননি। এটা একটা মস্ত বড় ব্যাপার। সুনীল গঙ্গোপাধ্যায়ের স্ত্রীকে আমরা সবাই চিনি, শক্তিদার স্ত্রীকেও চিনি, কিন্তু আপনাদের যদি জিজ্ঞেস করি, আচ্ছা মণিশঙ্কর মুখোপাধ্যায়ের স্ত্রীর নাম কি ছিল বলুন তো, আপনারা বলতেই পারবেন না। একইভাবে তার স্ত্রী বিয়োগ হয়েছিল কবে, বলতে পারবেন না। কেননা কিছু কিছু মানুষ খ্যাতির বিড়ম্বনাকে আড়াল করতে পারেন। শঙ্কর আমার মতে সেই শ্রেণীভুক্ত একজন আপাদমস্তক, পরিশীলিত, মৃদুভাষী, মধ্যবিত্ত বাঙালি ভদ্রলোক। তার সঙ্গে আমার খুব ঘনিষ্ঠ সম্পর্ক ছিল এমন দাবি আমি করতে পারবো না। আবার একেবারেই পরিচয় ছিল না সেটা বলাও অন্যায় হবে। পরিচয় তো ছিলই। বিশেষ করে আমি যখন দিল্লি থেকে আনন্দবাজার পত্রিকায় কাগজটার দায়িত্ব নিয়ে ফিরলাম, তখন তিনি প্রায় সপ্তাহে একদিন না হলেও এক পক্ষকালে একদিন আনন্দবাজারে আসতেন এবং এমনই আড্ডাবাজ মানুষ ছিলেন যে আড্ডা মারতে মারতে কত বেলা হয়ে গেল সেটা খেয়াল তিনি রাখতেন না। অবশ্য তার জন্য চাকরিতে যে তার খুব ক্ষতি হতো সেটা নয়, কেননা ততদিনে তিনি এই আরপি গোয়েঙ্কাদের কোম্পানিতে প্রায় নির্বিকল্প একটা জায়গা করে ফেলেছেন। তিনি তার চাকরি জীবন শুরু করেছিলেন গোয়েঙ্কাদের স্টেনোগ্রাফার হিসেবে, তারপর ক্লার্ক, তারপর এক্সিকিউটিভ, এবং তারপর দীর্ঘদিন এই যে পাবলিক রিলেশনস ডিপার্টমেন্ট, তার সম্পূর্ণ কর্তৃত্ব ছিল শঙ্করের হাতে। আমি মাঝে মাঝে ভাবতাম আরপি গোয়েঙ্কা, যিনি একজন দুধে ব্যবসায়ী, তিনি শঙ্করের মধ্যে এই কাটথ্রোট কম্পিটিশনের বাজারে এমন কি দেখেছিলেন যে তার হাতে তার এত বড় ব্যবসার পাবলিক রিলেশনসের দায়িত্ব সঁপে দিয়েছিলেন। প্রথম কথা, আড্ডার মাঝখানে পাবলিক রিলেশনসের যে কথাগুলো বলা উচিত এবং বললে শ্রোতা কোনোভাবেই বিক্ষুব্ধ হবেন না,
বড় বাচ্চা দেখছি দেখছি করবেন, শঙ্কর সেটা অনায়াসে খাইয়ে দিতে পারতেন। কিন্তু তার চেয়েও বড় কারণ আমি যেটা সচক্ষে দেখেছি সেটা হলো শঙ্করের প্রতি আরপি গোয়েঙ্কা, তার পুত্র সঞ্জীব গোয়েঙ্কা নয়, আরপি গোয়েঙ্কার একেবারে অকৃত্রিম ভালোবাসা এবং সম্ভবত অনপনেয় বিশ্বাস। আমি কখনো কোনো এই স্কেলের মালিককে একজন ধুতি পাঞ্জাবি পরা অথবা প্যান্ট শার্ট পরা অথবা কখনো কখনো গ্যালিস দিয়ে পরা এবং কোট টাই পরা একজন মানুষকে কতখানি যে স্নেহ করতেন সেটা চাক্ষুষ না দেখলে আমরা বুঝতে পারতাম না। সেটাই ছিল কর্মজীবনে শঙ্করের সবচেয়ে বড় পুঁজি। কিন্তু সেই বিশ্বাস ভঙ্গের মতো কোনো কাজ তিনি যতদিন গোয়েঙ্কা গ্রুপে ছিলেন করেছেন বলে আমি শুনিনি। আরপি গোয়েঙ্কা প্রয়াত হওয়ার পরে সঞ্জীব গোয়েঙ্কাও তাকে দীর্ঘদিন একই বিভাগে রেখে দিয়েছিলেন, যদিও তার গুরুত্ব ধীরে ধীরে কমে আসছিল। আমি সঞ্জীবকে কোথায় জিজ্ঞেসও করেছিলাম যে শঙ্কর তো অবসর নেওয়ার বয়স কবেই কাটিয়ে গেছেন, তা সত্ত্বেও তাকে তোমরা চাকরিতে বহাল রেখেছো কেন? সঞ্জীব মুচকি হেসে যে জবাবটা দিয়েছিল সেটা হলো, লিসেন সুমন, মাই ফাদার had told me before his demise to take care of a very few employees of our group. Monishankar Babu was top on the list. সুতরাং বাবার স্মৃতি অসম্মানিত হয় এই কাজ করা সঞ্জীবের পক্ষে সম্ভব ছিল না। যদিও আমি ব্যক্তিগত সম্পর্কের সুবাদে চাক্ষুষ করেছি যে তিনি আরপি গোয়েঙ্কার জীবিতাবস্থায় যতটা গুরুত্ব তার গ্রুপে পেতেন, সঞ্জীব গোয়েঙ্কা কর্তৃত্ব হাতে নেওয়ার পরে সেটা অবশ্যই ধীরে ধীরে অনেকখানি কমে গিয়েছিল। আমার সঙ্গে তার প্রধানত দেখা হতো আনন্দবাজারের করিডরে। হয় তিনি সাগরময় ঘোষের সামনে বসে ঘন্টার পর ঘন্টা আড্ডা দিতেন, আর প্রায়শই আড্ডা দিতেন আমাদের সম্পাদক অভিক সরকারের সঙ্গে। দুজনেই চরম আড্ডাবাজ বাঙালি, এবং একবার কথা শুরু হলে আমরা অভিকবাবুর প্রাইভেট সেক্রেটারি, একটি অ্যাংলো ইন্ডিয়ান মেয়ে, তার নাম ছিল ডায়ান, তাকে টেলিফোনে জিজ্ঞেস করতাম, আমাদের খুব জরুরি কাজ আছে, শঙ্কর কখন ঢুকেছেন? ডায়ান বলতো, হোপলেস কেস সুমন, হি হ্যাজ জাস্ট এন্টার্ড। তার মানে আনন্দবাজার পরিক্রমা সেরে তিনি যখন সম্পাদকের ঘরে ঢুকেছেন তখন 1.5-2 ঘন্টার আগে নির্গমনের উপায় নেই। অথচ আমাদের খুব জরুরি দরকার, তার কাছ থেকে কয়েকটা নির্দেশ দিতে হবে। আমি একটু বেয়ারা গোছের এমপ্লয়ি ছিলাম বলে সাহস করে দরজা খটখট করে ঢুকে যেতাম, এবং কখনোই আমাকে তার জন্য কোনো মুখঝামটা সহ্য করতে হয়নি। আসলে আড্ডাবাজ মানুষ যারা হন তাদের সান্নিধ্য একটা নেশার মতো, এবং শঙ্কর এমনই একজন ব্যক্তি ছিলেন যিনি অত্যন্ত জনপ্রিয় হয়েও
নিজেকে আড়াল করে রাখতে জানতেন এবং কখনোই একজন পার্টি প্রফেশনাল বা এই ক্লাবে ক্লাবে ঘুরে বেড়ানো এক্সিকিউটিভ বা একটা কর্পোরেট হঞ্চ হিসেবে জীবনযাপন করতে পছন্দই করতেন না। সুযোগ পেলেই ধুতি পাঞ্জাবি পরতেন, আর যখন অফিসের নিয়মের কারণে সাহেব সাজার দরকার হতো তখন সেটাও সাজতেন। অ্যাকচুয়ালি শঙ্কর বড় হয়েছেন হাওড়ায়। হাওড়ার প্রতি তার যে দুর্বলতা, সেটা নিয়ে আমিও তার সঙ্গে বহু আড্ডা মেরেছি, এবং হাওড়া সম্পর্কে কেউ বাজে কথা বললে তার মতো করে শঙ্কর প্রতিবাদ করতেনই করতেন। কেন যে তার হাওড়ার প্রতি এত ভালোবাসা ছিল আমি জানি না, কেননা তার জন্ম হয়েছিল বনগ্রামে, যেটা একদা পূর্ব পাকিস্তানের অন্তর্গত ছিল। 1947-এ র্যাডক্লিফ এমনভাবে মানচিত্রের উপর কাঁচি টানলেন যে বনগ্রাম প্রাথমিকভাবে চলে গেল পূর্ব পাকিস্তানে। তার কিছুদিন পরেই এখান থেকে প্রবল প্রতিরোধ হওয়ায় আবার সেটা ফিরে এলো ভারতবর্ষে। আপনারা যদি শঙ্করের জীবন সম্পর্কে আগ্রহী হন, সাহিত্য তো সবাই পড়েছেন, যারা পড়েননি তাদেরকে আমি হিসেবের মধ্যেই রাখতে রাজি নই। কত অজানারে অথবা চৌরঙ্গি বাদ দিয়ে বাংলা সাহিত্য যা হতে পারে না, সে ব্যাপারে আমি নিঃসংশয়। কিন্তু আপনারা যদি সত্যিই শঙ্করকে জানতে চান, তাহলে তার একটি একা একা একাশি বলে বই আছে, যে বইটাতে তিনি আত্মজীবনীমূলক অসংখ্য লেখা একত্রিত করেছেন। এবং ঠিক যেমন সঞ্জীব চট্টোপাধ্যায়ের ক্ষেত্রে সাহিত্য একাডেমির বাবুরা, আমি কলকাতার কথা বলছি না, দিল্লির সাহিত্য একাডেমির কথা বলছি, একেবারে শেষ প্রহরে তাকে সাহিত্যিক পদবাচ্য মনে করেছিলেন, অনেকটা একইভাবে আমিও দেখছি শঙ্কর সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন 2020 সালে, মাত্র 6 বছর আগে, অর্থাৎ 86 বছর বয়সে। কারা যে সাহিত্য একাডেমি চালান সে আমি বলতে পারবো না। কলকাতায় সাহিত্য একাডেমির প্রতিনিধিত্ব যারা করেন তারা দিদির দলদাস। প্রাণপণ চেষ্টা করেছিলেন এপাং ওপাং জপাং নাকি কবিতা সমগ্র না কি একটা নাম আছে না, এই বইটাকে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়ার জন্য রেকমেন্ড করতে সর্বসম্মতভাবে। ভাগ্যিস বাণী বসু বেঁকে বসেছিলেন, নইলে আরও একটা সাহিত্যের জগতে কলঙ্কের অধ্যায় রচিত হয়ে যেত। সে যাই হোক, হাওড়ার প্রতি তার আনুগত্যের অনেক কারণ ছিল। একদম ছোটবেলা থেকে বনগ্রাম থেকে তারা হাওড়ায় চলে এসেছিলেন। বাঙাল বলে তার সহপাঠীরা তাকে ছেলেবেলা থেকেই খুব জ্বালাতন করত। অঙ্কে তিনি মোটেই সুবিধের ছিলেন না, আমারই মতো প্রায় প্রত্যেকটা পরীক্ষায় ফেল করতেন। এবং সিঁড়ির একেবারে নিচু ধাপ থেকে উঠলে যে সুবিধে হয়, শঙ্করের সাহিত্য পড়লে সেটা খুব বিলক্ষণ মালুম হয়। তার সাহিত্য চর্চা কিন্তু তার জীবন কেন্দ্রিক, এবং প্রধানত তার কর্মজীবনের অভিজ্ঞতা কেন্দ্রিক। কত অজানারে নামটার মধ্যেই একজন অপু সদৃশ মানুষের সন্ধান পাওয়া যায়। অপু যেমন রেল লাইন দেখে আত্মহারা হয়ে উঠেছিল,
তেমনি কলকাতা শহরের বুকে নানা আজব কাণ্ড দেখে হাওড়ায় বড় হওয়া বাঙাল পরিবারের সন্তান তিনি মনে করেছিলেন, বাবারে কত অজানারে জানাইলে তুমি। সুতরাং সেই বই একবার কত অজানারে বেরোলো, শঙ্কর হয়ে গেলেন সুপারহিট। তারপরে এলো তার চৌরঙ্গী। তিনি যাতে উঠে গেলেন যখন সত্যজিৎ রায় তা নিয়ে ছবি করলেন। আমি ছাত্র জীবনে দেখেছি কলেজ স্ট্রিটে ওই একটা সেলোফেনের ব্যাগে দেজের সামনে বহু হকার এক ব্যাগ শঙ্কর, এক ব্যাগ শঙ্কর, এক ব্যাগ শঙ্কর বলে চেঁচামেচি করত। আমি একদিন কৌতূহলী হয়ে ব্যাগের ভিতর কি আছে দেখার চেষ্টা করেছিলাম। দেখলাম 3টে বই আছে। বইগুলো এক্ষুনি আমার আর মনে নেই, কিন্তু 3টে বই একত্রে কিনলে দাম পাওয়া যাবে একটু কমে। যাই হোক, আমার তখন সেই প্রলোভনে পা দেওয়ার মতো আর্থিক সঙ্গতি ছিল না, ছাত্র ছিলাম। আর তাছাড়া সত্যি কথা বলতে কি, প্রেসিডেন্সির একটা উন্নাসিক ভাব তো ছিল। আমরা মনে করতাম হোয়াট এভার ইজ পপুলার ইজ নট গ্রেট। ফলে শঙ্করের সাহিত্য মহৎ কিনা তা নিয়ে অনেক সুস্থ বিতর্কের অবকাশ আছে। আর যাই হোক, তিনি তো ঢোড়াই চরিত মানুষ লিখতে পারেননি, কিংবা কমল কুমার মজুমদারও হতে পারেননি, মানিকও হতে পারেননি। তিনি ছিলেন আমাদের মধ্যবিত্তদের আটপৌরে জীবনের সুখ অসুখ, গ্লানি, প্রাপ্তি অপ্রাপ্তি এবং পাওয়া না পাওয়ার দোলায় দুলতে থাকা মধ্যবিত্ত জীবনের একজন অনবদ্য চিত্রশিল্পী। তার ভাষা অনেকটা পাহাড়ি ঝর্ণার মতো, অনেকটা সুনীল গাঙ্গুলির গদ্যের ছাপ আছে তারও গদ্যে। যে গদ্য পড়তে আপনাকে কোনো কষ্ট করতে হয় না, ডিকশনারি দেখতে হয় না, কোনো চেষ্টিত বাংলা লেখার কোনো অবকাশ নেই, তত্তর করে পাহাড়ি ঝর্ণার মতো যা এগিয়ে চলেছে। এবং তার সঙ্গে আমার অধিকাংশ কথাই হতো করিডরে। আমি এতবার ওই আর.পি. গোয়েঙ্কা অফিসে গিয়েছি, কিন্তু কোনোদিন শঙ্করের ঘরে ঢুকে আড্ডা মারার সৌভাগ্য আমার হয়নি। ওই আনন্দবাজারের করিডোরে পরিক্রমা করার সময় অনেক সময় তিনি আর আমি মুখোমুখি হতাম। অত্যন্ত মৃদুভাষী মানুষ, জিজ্ঞেস করতেন কী খবর, কী ব্যাপার। এবং সত্যি কথা বলতে কি, একদিনও তিনি আমাকে আর.পি. গোয়েঙ্কা গ্রুপের খবর খাওয়ানোর কোনো চেষ্টাই করেননি। অবশ্য তার একটা কারণও ছিল। তিনি জানতেন আর.পি. গোয়েঙ্কা আর অভিক সরকার অভিন্ন হৃদয় বন্ধু। আর যেখানে কাগজের মালিকই তাদের সঙ্গে আছেন, সেখানে আমি কোথাকার কোন ছোকরা যে যার মধ্যে দিয়ে আমাকে খবর খাওয়াতে হবে। আমার কাছে শঙ্কর চিরদিন, আমি যতদিন বাঁচব, বেঁচে থাকবেন একজন আদর্শ, গৃহমুখী, আপাদমস্তক সজ্জন এবং পরিশীলিত বাঙালি ভদ্রলোক হিসেবে, যেটা আজকের বাংলায় কার্যত একটা বিপন্ন প্রজাতিতে পর্যবসিত হয়েছে। ভালো থাকবেন, নমস্কার।